হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমার জন্য নিয়ে এসেছি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার সম্পূর্ণ তথ্য অর্থাৎ কমপ্লিট ডিটেলস। অর্থাৎ এই যে পরীক্ষাটা যেটা স্টাফ সিলেকশন কমিশন নিয়ে থাকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম, এর প্যাটার্ন বা সিলেবাস কী। দেখো, সিইটি ডিক্লেয়ার হয়ে গিয়েছে, অর্থাৎ যেটা কমন এন্ট্রান্স টেস্ট বা কমন এলিজিবিলিটি টেস্ট যেটা হবে, তো সিইটি ডিক্লেয়ার হয়েছে, বাট এখনও অবধি জানি না সেটা হবে কি না। তো তাই তবু আমি সিএইচএসএল পরীক্ষার প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। হতে পারে সিইটি যখন চালু হয়ে যাবে তখন এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে সিইটির প্যাটার্নে চলে যাবে। তাও যদি না হয় হয়তো অন্তত একটা ইয়ার হয়তো বা সিএইচএসএল আমরা পেতেও পারি, নট শিওর, বাট আমি তাও এখনও পর্যন্ত বর্তমানে যে সিলেবাসটা আছে সেটা শেয়ার করছি। হতে পারে ইন ফিউচার এটা চেঞ্জ হয়ে যেতে পারে সিইটি এলে পরে, সিইটিতে যখন এটাকে নিয়ে নেওয়া হবে তখন চেঞ্জ হতে পারে। বাট যদি আমরা একটা অন্তত পাই তাহলে সেক্ষেত্রে সেটা কী থাকবে, যদি এসএসসি নেয় তাহলে কী থাকবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, অর্থাৎ এতদিন কীভাবে নিয়ে এসছে। সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা, এটা কে নিয়ে থাকে? এটা আমাদেরকে নিয়ে থাকে এসএসসি সিএইচএসএল এক্সাম কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এটা নিয়ে থাকে স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন নিয়ে থাকে কিসের জন্য, কী পোস্ট আছে এর মধ্যে? লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্ট আছে, বা যাকে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টও বলা হয় থাকে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট আছে পোস্ট অফিসে, ওকে, ডেটা এন্ট্রি অপারেটর আছে ফর ভ্যারিয়াস মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস, অফিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জন্য ডেটা এন্ট্রি অপারেটর। এই তিনটে পোস্ট, একটা এলডিসি পোস্ট, একটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এবং একটা হচ্ছে ডিইওর পোস্ট থাকে এখানটাতে। পে স্কেলের কথা যদি বলা হয় তাহলে দেখো এই যে পোস্টগুলো আছে এখানে মোট অ্যাকচুয়ালি 4 ধরনের পোস্ট। একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, বিভিন্ন ডিপার্টমেন্টে বলতে পারো, সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এখানে পে লেভেল 2 দেওয়া আছে, রেস 19,900 থেকে এইগুলো। তো এগুলো পে স্কেলগুলো দেখে নিতে পারো, মানে মোটামুটিভাবে ঠিক আছে। পে যে থাকে 7 পে অনুযায়ী হয়তো বা। পে লেভেল 4-এ আসে হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, আর পে লেভেল 4-এ ডেটা এন্ট্রি অপারেটর, অ্যান্ড পে লেভেল 4 যেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। দুটো হয়, একটা ডেটা এন্ট্রি অপারেটর হয় যেটা হচ্ছে ক্যাগের জন্য, সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের, আর একটা ডেটা এন্ট্রি অপারেটর হয় সেটা আদার্স কিছু ডিপার্টমেন্ট থাকে তার জন্য, ঠিক আছে। তো এবার দেখো এখানে যেটা এজ লিমিটের কথা যদি বলা হয়, এটা কিসের? এটা 2019-এর নোটিফিকেশন যেটা ছিল 1/1/2020 হিসেবে। তো সেইভাবে করে কাউন্ট করা হয় থাকে, যখন নোটিফিকেশন বেরোয় তখন একটা ডেট দিয়ে দেওয়া হয়, সেই ডেট অনুযায়ী সেটাকে কাউন্ট করা হয়, ঠিক আছে। 18 থেকে 27 বছর, অর্থাৎ মিনিমাম 18 বছর বয়স হতে হবে যে ডেটটা দেওয়া থাকবে সেই ডেট হিসেবে, এবং ম্যাক্সিমাম 27 বছর তোমার হতে পারে, অর্থাৎ 27 বছর ক্রস করা যাবে না। 26 বছর 11 মাস 1 দিন, মানে 29 দিন হতে পারে, বাট 27 বছর ক্রস করা তোমার যাবে না। এই যে একটা ডেটের রেঞ্জ দেওয়া আছে দেখো, এই রেঞ্জের মধ্যে তোমার ডেট অফ বার্থটা থাকতে হবে, ক্লিয়ার। এসসি এসটিদের জন্য ছাড় আছে, 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে, ওবিসি এর জন্য 3 বছর, বাদবাকি যা ক্যাটাগরি দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা পড়ে নিতে পারো। দেখো বলছে আরও কিছু এখানে এজ রিল্যাক্সেশনস আছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের যারা 3 বছরের জব করে নিয়েছে অলরেডি, তাদেরও কিছু রিল্যাক্সেশন আছে, সেগুলো দেখে নেবে, ঠিক আছে। এখান থেকে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, পড়ে নিতে পারো। মেন যেগুলো ইম্পর্টেন্টে চলে আসছি, এজেন্সিয়াল কোয়ালিফিকেশন কী লাগে, এই পরীক্ষাটা দেওয়ার জন্য কোয়ালিফিকেশন কী থাকতে হবে তোমাদের। তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য যে কোয়ালিফিকেশন থাকতে হবে, এলডিসি বা জেএসএ পোস্ট বলো, বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা ডিইও বলো, এক্সেপ্ট ডিইওজ ইন ক্যাগে যে ডিওটা হয় ওটা বাদ দিয়ে বলছে ডিইওর জন্যে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি। অর্থাৎ ডিইও ইন ক্যাগের যে পোস্টটা আছে সেটা বাদ দিয়ে বাকি যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য তোমাকে 12 স্ট্যান্ডার্ড অর্থাৎ এইচএস কোয়ালিফাইড থাকতে হবে যে কোনো বোর্ডের থেকে, বা ইউনিভার্সিটির আন্ডারও, অনেক ইউনিভার্সিটির আন্ডার এইচএস থাকে, ছিল বা হয়তো আগে বা এখন আছে আমি জানি না, বাট সেক্ষেত্রে ওটাই অ্যাপ্লিকেবল। 12 স্ট্যান্ডার্ড মধ্যে কথা তোমাদের থাকতে হবে। আর ফর ডেটা এন্ট্রি অপারেটর ডিও গ্রেড এ ইন দি অফিস অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের যে অফিস আছে সিএজি এর, সেখানে ডিইও এর জন্য কী হতে হবে? 12 স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম নিয়ে 12 স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে, এইচএসে সায়েন্স থাকতে হবে, উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম দি রিকগনাইজ বোর্ড। অর্থাৎ সায়েন্স তোমার থাকতে হবে এবং ম্যাথ একটা সাবজেক্ট থাকতে হবে এইচএসে, ঠিক আছে, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল। তো আরও কিছু এখানে দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবে। ডিপ্লোমা, কি ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোড, ঠিক আছে, দেওয়া আছে। অ্যাজ পার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নোটিফিকেশন এত পাবলিশড ইন গ্যাজেট অফ ইন্ডিয়া, অল দ্য ডিগ্রিজ or diplomas or certificates awarded through open and distance learning mode of education by the universities established by Act of Parliament or state legislature institutions deemed to be universities under section এত ওকে, মানে এগুলো হবে আর কি, ঠিক আছে। পারপাস অফ এমপ্লয়মেন্ট টু পোস্ট অ্যান্ড সার্ভিসেস অন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইডেড দে হ্যাভ বিন অ্যাপ্রুভড। আর ইউজিসি দ্বারা যদি অ্যাপ্রুভ হয় তাহলে ওপেন লার্নিং ওপেন ডিস্টেন্সে যদি করে থাকো, ডিস্টেন্স মোডে বা ওপেন ইউনিভার্সিটি থেকে, সেটাও এলিজিবল। অনেকে কোশ্চেন করো যে ওপেন ইউনিভার্সিটি থেকে করলেই পরীক্ষাগুলো দিতে পারবো কি না, দিতে পারবে, ঠিক আছে, দেওয়া আছে এখানে, দেখে নাও, পড়ে নেবে।
আরও এখানে কিছু কিছু দেওয়া আছে দেখো, অ্যাজ পার ইউজিসি ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং রেগুলেশনস 2007 published 17 published in ATO under part 1, the program in engineering, medical, medicine, dental, nursing, pharmacy, architecture and physiotherapy etc are not permitted to be offered under open distance learning mode. এই পোস্টগুলো ওপেন ডিস্টেন্স লার্নিং মোডের আন্ডারে হবে না, ঠিক আছে, সেগুলো আসবে না। তো এগুলো যাই হোক, আরও কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে আছে কোয়ালিফিকেশন রিগার্ডিং, সেগুলো একটু দেখে নেবে। আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদেরকে বলে যাচ্ছি শুধুমাত্র, ঠিক আছে। দেখো এবার যেটা আসছো এখানটাতে বলছে, ইন কেস অফ ক্যান্ডিডেটস পজেসিং ইকুইভ্যালেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সাচ ক্যান্ডিডেটস shall also proceed to relevant equivalent certificate from the concerned authorities at the time of document verification. ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে সার্টিফিকেটগুলো সব দেখাতে হবে, এইচএস সার্টিফিকেট অ্যান্ড অল সব কিছু। হাউএভার ফাইনাল ডিসিশন রিগার্ডিং সিলেকশন অফ সাচ ক্যান্ডিডেটস মানে আগে যদি কোনো মিসম্যাচ থাকে বা উল্টোপাল্টা কিছু থাকে, সেই ক্ষেত্রে যদি কোনো সার্টিফিকেট না থাকে, সেটা যে ডিপার্টমেন্ট বা অ্যাপয়েন্টিং অথরিটি আছে তারা ডিসাইড করবে কী করা হবে না হবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফি তো জানো 100 টাকায় হয়, অনলাইন তোমরা পে করতে পারো, অফলাইনে অপশানস থাকে। স্কিম অফ এক্সাম যে চলে আসছি, এক্সামের যে প্যাটার্নটা সেটা কি, বেসিক্যালি এটা ইম্পর্টেন্ট যে এক্সামের প্যাটার্ন কি বলছে, দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবিটি টিয়ার 1 যাকে বলা হয়, একটা ডেসক্রিপটিভ পেপার অর্থাৎ টিয়ার 2, আর স্কিল টেস্ট ও টাইপিং টেস্ট অর্থাৎ টিয়ার 3 এটা আমাদের থাকে। অর্থাৎ প্রিলিমস এটাকে বলে থাকি টিয়ার 1 এবং পেপার 2কে টিয়ার 2 বলা হয়, এবং টাইপিং টেস্ট থাকে, এটা হচ্ছে টিয়ার 3। দি কমিশনস রিজার্ভ দি রাইট টু, এগুলো বলছে টু ইন্ট্রোডিউস অ্যাডিশনাল স্টেজ, যদি কোনো সময় দরকার পড়ে অ্যাডিশনাল স্টেজে চাইলে ঢুকিয়েও দিতে পারে এসএসসি, সেখানটায় যে একটা এক্সট্রা স্টেজে দরকার পড়লে সেটাকে ইনক্লুডও করতে পারে, ঠিক আছে। যাই হোক এগুলো দেওয়া সব অনলাইনই হবে, ঠিক আছে। এবার আমরা দেখে নিচ্ছি এখানটায়, দেখো আরও কিছু পয়েন্ট দেখো। টিয়ার 1 অর্থাৎ সিবিটি 1 বা প্রিলিমিনারি বা টিয়ার 1 যেটা, সেখানে কী কী থাকে, মোট 4টে পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4, 4টে পার্ট থাকে, ঠিক আছে। কী কী থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, বেসিক নলেজ ইংলিশের 25টা কোশ্চেন 50 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 25টা কোশ্চেন 50 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ যেটাকে আমরা বলে থাকি, বেসিক অ্যারিথমেটিক, যার মধ্যে অ্যাডভান্স ম্যাথসও চলে আসছে, অ্যাকচুয়ালিতে লেখা আছে বেসিক অ্যারিথমেটিক স্কিল, বাট অ্যাডভান্স ম্যাথসও কিন্তু থাকে। 25টা কোশ্চেন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেসে 25টা কোশ্চেন 50 নাম্বার, টোটাল কম্পোজিট টাইম 60 মিনিটস, আর যাদের ছাড় থাকে তাদের জন্য 80 মিনিটস, ফিজিক্যালি কিছু প্রবলেম বা সামথিং। দ্য টিয়ার 1 এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ, অবভিয়াসলি এমসিকিউ হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ইংলিশ আর হিন্দিতেই শুধুমাত্র থাকবে। পার্ট 2, 3, 4 অর্থাৎ পার্ট 2, 3, 4 মানে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্ট আর হচ্ছে গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস, এগুলো হিন্দি এবং অথবা ইংরেজিতে তোমরা দিতে পারবে, আর ইংরেজিতেই থাকবে। এবার আসছে অ্যান্সার কি, এগুলো তো দিয়ে দেবে, অ্যান্সার কি দেবে, এবং নেগেটিভ মার্কিং থাকে কত 0.5, অর্থাৎ একটা ভুল করলে হাফ নাম্বার তোমার কাটা এখান থেকে যাবে। অ্যান্সার কি দেয়, অ্যান্সার কিতে ভুলভ্রান্তি থাকলে পরে তোমরা চ্যালেঞ্জ করতে পারো 100 টাকা দিয়ে পার কোশ্চেন, এটা বলে দেওয়া আছে। টিয়ার 2 এর পরে আসছে টিয়ার 1 কোয়ালিফাই করার পরে টিয়ার 1-এর মার্কসটা কিন্তু যোগ হবে, কোয়ালিফাইং নেচারের নয়, অর্থাৎ সবগুলো টিয়ার 1 আর টিয়ার 2 মিলিয়ে তোমাদের আলটিমেটলি ফাইনাল যে মেরিট স্কোর সেটা তৈরি করা হয়। টিয়ার 2 পেপার উইল বি ডেসক্রিপটিভ হবে 100 নাম্বারের, পেন আর পেপার মোডে হয়, অর্থাৎ এখানে তোমাদের লিখতে হবে, এসে রাইটিং এবং লেটার রাইটিং থাকে সাধারণত, প্রিসি বলা থাকে বাট এসে আর লেটারই থাকে, এসেই দেখো পিসি আসে না, এসে থাকে 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে, আর লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে হতে পারে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে, 100 মার্কসের কোশ্চেন। এখানে আমাদের বক্স করে দেওয়া থাকে, তার মধ্যে আমাদের করতে হয়। দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন টিয়ার 2 এ মিনিমাম কোয়ালিফাইং মার্কস 33%, অর্থাৎ 100-র মধ্যে 33 তোমাকে মিনিমাম পেতেই হবে। প্রিলিতে তুমি যদি অনেক বেশিও পেয়ে যাও, 190ও পেয়ে যাও, বাট এখানে 33 না পাও, তাহলে তোমাকে ফেল করে দেওয়া হবে, ওকে। দ্য পেপার উইল হ্যাভ টু বি রিটেন আইদার ইন হিন্দি অর ইংলিশ, হয় হিন্দিতে নয়তো ইংরেজিতে লিখতে হবে। পার্ট পেপার রিটেন ইন হিন্দি অ্যান্ড পার্ট ইংলিশ, অর্ধেক হিন্দি অর্ধেক ইংরেজি লিখলে তাহলে 0 মার্কস তোমাকে দেওয়া হবে। ক্যান্ডিডেটসকে রোল নাম্বার টোল নাম্বার কী বলেছে। এবার এই যে একটা ইউএফএমের ব্যাপার আছে, যে পার্সোনাল আইডেন্টিটি রিলিজ করা যাবে না, সেই জিনিসটা নিয়ে তখন ঝামেলা চলছে অনেকটা। সিএইচএসএল করেছিল ইউএফএম, সেখান থেকে তো ইউএফএমকে তুলে দেওয়া হয়েছে। তো এটা পরবর্তীতে কী হবে জানি না, বাট এককালীন এক্সামশন তাদেরকে দেওয়া হয়েছে যাদেরকে ইউএফএমে ফেল করানো হয়েছিল। এরপরে যেটা আসবে টিয়ার 3, টিয়ার 1 টিয়ার 2 যখন কমপ্লিট করে নিলে একটা কাট অফ হলো টিয়ার 1 টিয়ার 2 মিলিয়ে, সেই কাট অফটা যখন তুমি পার করলে তখন তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে। টাইপিং টেস্ট দিতে যাচ্ছ মানে এই নয় যে তোমার চাকরি হয়ে যাবে, এরপরে আরেকটা ফাইনাল কাট অফ হবে, ঠিক আছে। শুধুমাত্র টিয়ার 3 দেওয়ার জন্য একটা কাট অফ করবে টিয়ার 1 আর টিয়ার 2কে মিলিয়ে, যেখানে স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট। টাইপিং টেস্টটা কাদের জন্য হয়, টাইপিং টেস্টটা হচ্ছে পিএএসএ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য এবং যে এলডিসি আছে তার জন্যে, আর স্কিল টেস্টটাকে বলা হয় ডেটা এন্ট্রি অপারেটরের জন্য। তো এরারের ব্যাপার আছে, এরারগুলোতে এখন অত ঢুকবো না ভিতরে, ওটা টাইপিংয়ের উপর যখন আমি আলাদা করে বলবো তোমাদেরকে তখন।
ঠিক আছে। স্কিল টেস্ট ইজ ম্যান্ডেটরি ফর ডেটা এন্ট্রি অপারেটরের জন্য স্কিল টেস্ট দিতে হবে এখানে সবাইকে, ঠিক আছে। নো ক্যান্ডিডেট ইজ এক্সামটেড ফর অ্যাপিয়ারিং দ্য স্কিল টেস্ট, সবাইকে দিতে হবে। স্পিড থাকতে হবে 8000 কি ডিপ্রেশন পার আওয়ার। কি ডিপ্রেশন মানে একটা যে সুইচ প্রেস করো তোমরা কিবোর্ডে সেটাকে একটা কি ডিপ্রেশন বলা হয়। তো 8000 কি ডিপ্রেশন আর 5টা কি ডিপ্রেশন মানে 5টা লেটারে বা 5টা কিতে একটা ওয়ার্ড ধরা হয়। তাহলে ধরে নাও ভাগ দাও 5 দিয়ে 1600, ঠিক আছে। 1600 ওয়ার্ড তোমাকে অ্যাকচুয়ালি টাইপ করতে হচ্ছে কতক্ষণে, পার 1600 পার আওয়ার। আচ্ছা কি, আর 1600 হচ্ছে পার আওয়ারে, 1 ঘন্টায় 1600 করতে হচ্ছে। তাহলে 1 ঘন্টায় যদি 1600 হয়ে যায় তাহলে টাইম দেওয়া থাকে এখানটায় আমাদের 15 মিনিট, আই থিঙ্ক থাকে 15 মিনিট। তাহলে 60 মিনিটে যদি 1600 হয়ে যায় তাহলে 15 মিনিটে কত, 4 দিয়ে বাদ 400 ওয়ার্ডের কাছাকাছি এরকম একটা হিসাব দাঁড়ায় আর কি, মোটা কথা, যেটা তোমাদেরকে আলটিমেটলি টাইপ করতে হয়, ঠিক আছে। তো 400 কাছাকাছি এরকম একটা থাকে, তোমাদেরকে টাইপ করতে হয়, মানে 2000 কি স্ট্রোক এটাকে আমরা বলি, 2000 কি স্ট্রোক তোমাদেরকে টাইপ করতে হচ্ছে, বা 400 কাছাকাছি ওয়ার্ড তোমাদেরকে টাইপ করতে হবে এটার মধ্যে। তো 400 ওয়ার্ড 15 মিনিটে হিসাব করে নাও, 15 দিয়ে ভাগ দিলে কত, 400কে 15 দুনা 30, আর হচ্ছে 10, 100, 15, 6, 90, 26, 27 বা 28, ধরো 30-এর কাছাকাছি তোমার যদি স্পিড থাকে তাহলে পরে হয়ে যাবে, ঠিক আছে, 20 থেকে 2200। তো এটা তোমাদেরকে টাইপ করতে হয়, এবং এটা কোয়ালিফাইং নেচারে, জাস্ট কোয়ালিফাই করতে হবে। একটা কাট অফ মার্কস থাকে, এরারের কাট অফ থাকে 7%, 10%, তো সেগুলো তোমাদেরকে পার করতে হবে। আর ফর দি পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, সিএজি এর যে ক্ষেত্রে, ওটা গেল অন্যান্য ডিপার্টমেন্টের মানে ডেটা এন্ট্রি অপারেটর। আর এটা সিএজি এর ডেটা এন্ট্রি অপারেটরের জন্য দেখো স্পিডটা অনেকটা, 15000 কি ডিপ্রেশন। এটা এখানে 8000 কি ডিপ্রেশন ছিল, এটা 15000 কি ডিপ্রেশন 15 মিনিটে, পার আওয়ার হিসেবে 15 মিনিটে তোমাকে করতে হবে। তার মানে পার আওয়ার মানে এটা 4 দিয়ে ভাগ দাও, 4 3 12, ঠিক আছে, আর 4 7 28, 4 5 20, 3750-এর কাছাকাছি তোমাকে কি স্ট্রোক করতে হচ্ছে, যেখানে ওখানে 2000-এর কাছাকাছি ছিল। তো এখানে স্পিডটা তোমাদের অনেকটাই কিন্তু বেশি লাগে, সেই হিসাবে তোমরা বের করে নিতে পারবে স্পিড ক্যালকুলেট করে। আর এলডিসি বা জেএসএ অথবা এবং পোস্টাল লাইসেন্স সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র টাইপিং টেস্ট থাকে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজটাকে আমাকে টাইপ করতে হবে। আমাদেরকে এখানে এটা 10 মিনিটের হয়ে থাকে, 10 মিনিটসের তোমাকে টাইপ করতে হয়। তো এখানে মোটামুটি একটু 35-এর কাছাকাছি স্পিড যদি তোমার থাকে হয়ে যাবে, 1750 কি স্ট্রোকের কাছাকাছি এখানে তোমাদেরকে টাইপ করতে হয়, ঠিক আছে। তো এগুলো গেল গল্প, আর বাদ বাকি এগুলো ছোটো ছোটো পয়েন্ট আছে যেগুলো দেখে নিতে পারবে, ওগুলো তো ইম্পর্টেন্ট নয়। তো মেইন এইটাই হচ্ছে কি গল্প, যে টোটাল 3টে পার্টে আমাদের হয়ে থাকে, এটাতে তো মেইনস সিজিএলের মতন নেই। তো এটা ছিল এতদিন কীভাবে হচ্ছিল সেইভাবে, অর্থাৎ 2018-র যেটা অলরেডি কিছুটা হয়ে আটকে আছে, 2018, আই থিঙ্ক 2019, 18 কি 19 মেবি 19 হয়তো বা সেটা আটকে আছে, কিছুটা পরীক্ষা হয়ে আর হয়নি। তো 2020 যেটা হয়তো বা বেরোবে সেটা কী হবে জানি না, সেটা সিইডির আন্ডারে যাবে কি যাবে না এখনও ক্লিয়ার নয় সেই জিনিসগুলো। তবু আমি এটা বানিয়ে দিলাম যে যদি বাই চান্স সিইডির আন্ডারে না যায় তাহলে এই প্যাটার্নেই পরীক্ষাটা হবে। অনেকে হয়তো জানো না, তোমরা চাইলে ট্রাই করে প্রিপারেশন করতে পারো। তো ভিডিওতে এটুকুই ছিল ইনফরমেশন শেয়ার করার জন্য। অন্যান্য ভিডিওস খুব শীঘ্রই পাবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।